নমস্কার, সিটিভিএন একেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। হেলথলাইনের অনুষ্ঠানে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। আমরা হেলথলাইনের অনুষ্ঠানে প্রত্যেকদিন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি, তা তো আপনারা জানেনই। আজকেও আমাদের একটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। আজকে আমাদের বিষয় হচ্ছে নিউরোপ্যাথিক পেন। এই বিষয়টি কি, এই বিষয়টি কেন হয়, বা এই বিষয়টি সম্পর্কে আরেকটু বিস্তারিত বোঝা যে নিউরোপ্যাথিক পেন, স্নায়বিক ব্যথা, এই যে বাংলা করলে যে তর্জমা করলে যেটা দাঁড়ায়, এই বিষয়টি কি, কোথায় তার ব্যথা হয়, কেন তার ব্যথা হয়, কি কি তার লক্ষণ রয়েছে, কখন আমি তার ট্রিটমেন্ট করব বা কি কি ট্রিটমেন্ট রয়েছে, সেই সবটাই আমরা জানবো। আমাদের সঙ্গে প্রত্যেক দিন যেমন গেস্টরা থাকেন, আজকেও একজন গেস্ট রয়েছেন। তিনি একজন স্পেশালিস্ট, কনসালটেন্ট রিহ্যাবিলিটেশন অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ডক্টর স্বাতী সাহা। অনেক স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। আমাদের আজকের যে টপিকটা নিউরোপ্যাথিক পেন, এই বিষয়টা মানুষটা বুঝে উঠতে পারে না যে স্নায়বিক ব্যথা এই বিষয়টা কি। সবচেয়ে প্রথমে আমার সবাইকে প্রণাম এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আপনাদের সিটিভিএন হেলথলাইন প্লাসের দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের, এবং প্রার্থনা করব যেন আপনারা সবাই এই বছর খুব ভালো থাকেন, খুব ভালো কাটান। তো এখন যেটা আমাদের আজকের টপিকটা নিউরোপ্যাথিক পেইন, তো সেটা যদি একদমই মানে কমন ভাষায় বলা যায়, সেটা হচ্ছে নার্ভ জনিত কারণে যদি কোনো ব্যথা হচ্ছে। তো সেটা কি হয় বেসিক্যালি, ওটা হচ্ছে যে আমাদের বডিতে যে নার্ভাস সিস্টেম আছে, সোম্যাটোসেন্সরি নার্ভাস সিস্টেম, সেখানে যদি কোনো লিশন বা যদি কোনো সমস্যা দেখা দেয় বা কোনো ডিজিজ স্পেসিফিক দেখা দেয়, সেক্ষেত্রে তার জন্য যে ব্যথাটা হচ্ছে সেটাকে আমরা বলি নিউরোপ্যাথিক পেইন। তো এখন নিউরোপ্যাথিক পেইনের অনেক ধরনের টাইপস হতে পারে। যেমন একটা হয় সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন, আরেকটা হয় পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বা কিরকম জিনিসটা হচ্ছে, ধরুন আমাদের স্পাইনাল কর্ডে যদি কোনো ইনজুরি হয়ে থাকে, সেটা ধরুন হতে পারে কোনো স্পাইনাল কর্ড জড়িত কোনো ইনফেকশন হলো বা কোনো ট্রমা হলো, সেক্ষেত্রে যে পেইনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমরা বলি সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন। আর ধরুন যদি আমাদের পেরিফেরাল নার্ভস, মানে যেসব নার্ভ গুলো আমাদের ধরুন হাতে সাপ্লাই করছে বা পায়ে সাপ্লাই করছে, যেগুলো পেরিফেরাল নার্ভস আমরা বুঝি, সেই সম্পর্কিত যদি কোনো ব্যথা বা সমস্যা হয়, সেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন। কিন্তু এই ধরনের যে ব্যথাগুলো, স্নায়ুতে ব্যথা, মানে এই ব্যথাটা কেন হয়? এটার ব্যথাটা কেন হচ্ছে সেটার অনেক ধরনের কজ থাকে। মানে একটা মানে বলতে গেলে অনেক ধরনের কজ স্পেসিফিক আমরা সেটাকে বলতে পারি। যেমন কিছু কিছু উদাহরণ আমি আপনাদের মানে বোঝার জন্য বলছি। যেমন হতে পারে মেটাবলিক কজ। মেটাবলিক কজ সেটা কি, সেটা ধরুন কোনো একটা সিস্টেমিক ডিসঅর্ডার থাকলো বা কোনো মেটাবলিক ডিরেঞ্জমেন্ট থাকলো, লাইক ইন কেস অফ ডায়াবেটিস। মানে যেসব পেশেন্টের ডায়াবেটিস থাকে, অনেক লং স্ট্যান্ডিং ধরে ডায়াবেটিস হয়, ধরুন 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, বা অনেকের ধরুন কন্ট্রোল হচ্ছে না, মানে আনকন্ট্রোল ডায়াবেটিস হচ্ছে, সেসব ক্ষেত্রে পেরিফেরাল যেটা আমাদের নিউরোপ্যাথিক পেইন হয় সেটা খুব কমনলি হয়। যেমন তারপর ধরুন কোনো সিস্টেমিক ডিসঅর্ডার, লাইক ধরুন আপনার যেমন সেন্ট্রালি এফেক্টিং যদি কিছু হয়, যেমন মাল্টিপল মাইলোমা বা মাল্টিপল স্ক্লেরোসিস বা ধরুন গুলেন বেয়ার সিনড্রোম, এগুলো কিছু কিছু স্নায়ুজনিত কারণে যেটা সেন্ট্রালি এফেক্টেড হয়, সেসব ক্ষেত্রে আমরা একটা নিউরোপ্যাথিক পেইন দেখতে পাই। তার ক্যান্সার রিলেটেড ড্রাগস আছে, যেগুলো আমাদের লাইফ সেভিং ড্রাগস আমরা বলি ক্যান্সারের ক্ষেত্রে, সেসব থেকে অনেক ধরুন লং স্ট্যান্ডিং পেশেন্টকে খেতে হচ্ছে, সেসবের জন্যও নিউরোপ্যাথিক পেইন হতে পারে। তো বিভিন্ন ধরনের কজ আছে, অনেক ইনফেকশনসও হয়, সেগুলো থেকেও নিউরোপ্যাথিক পেইন হতে পারে। আচ্ছা, বেসিক লক্ষণ মানে আমি কিভাবে বুঝবো যে এটা আমার নিউরোপ্যাথিক পেইনই হচ্ছে? সিমটমস কি আছে? তো এইটা সবচেয়ে প্রথমে আমি যেটা বলবো, ধরুন আপনার একটা মানে বার্নিং কাইন্ড অফ সেন্সেশন হচ্ছে বা একটা সূঁচ ফোটানোর মতন একটা পেইন হচ্ছে, সেটা আপনার ধরুন একটা পেরিফেরাল পার্টে হতে পারে শরীরের, যেমন ধরুন আপনার হাতে হচ্ছে বা পায়ে হচ্ছে, বা আমরা অনেক সময় আমাদের মেডিকেল ভাষায় বলি গ্লাভস এন্ড স্টকিং ডিস্ট্রিবিউশন। মানে আমরা যখন হাতে গ্লাভস পরি, যেমন ধরুন এইটুকু আমি গ্লাভস পরছি, এইটুকু একটা ঝিনঝিন মতন ব্যথা, বা ধরুন একটা জ্বালা জ্বালা ব্যথা বা একটা সূঁচ ফোটার মতন ব্যথা। মানে ব্যথা বলতে আমরা যেটাকে বুঝি স্বাভাবিকভাবে যে শরীরে একটা জায়গায় ব্যথা, সেই হ্যাঁ, ব্যথা নয়, এটা একটু সেরকম জ্বালা ব্যথা, করবে। হ্যাঁ জ্বালা হবে সেইটা। এটাই হচ্ছে মানে আমাদের নিউরোপ্যাথিক পেইনের ওটাই হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, যে অন্য ব্যথার থেকে এটাকে কি করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। বা আমরা আগেও নিশ্চয়ই ডিসকাস করব যখন আমরা ট্রিটমেন্ট পার্টে আসবো, যে অন্য অন্য ব্যথার থেকে এটা কিরকম ভাবে কিভাবে ডিফার আলাদা। করছে। যেমন ধরুন হ্যাঁ, যেটা আমি বললাম, ধরুন একটা বার্নিং সেন্সেশন হচ্ছে বা একটা সূঁচ ফোটার মতো সেন্সেশন হচ্ছে, সেটাকে আমরা বেসিক্যালি বলি নিউরোপ্যাথিক পেইন।
আর আরেকটা এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে, যেমন ধরুন আমাদের হাতে অনেক সময় দেখবেন আমরা অনেকে হয়তো শুনেও থাকি, বা অনেক বিশেষ করে মহিলাদের, মানে একটু ধরুন 30s 40s এর মহিলাদের দেখবেন অনেকে হয়তো বলছেন যে রাতে শোয়ার পরে একটা ঝিঝি ব্যথা হচ্ছে হাতে, বা অনেকক্ষণ লং স্ট্যান্ডিং ধরুন একভাবে আমি হাতটা রাখলাম, সেটা একটা ঝিঝি ব্যথার মতন লাগছে, বা একটা অবশ অবশ ভাব হচ্ছে। সেই জিনিসটা দ্যাট ক্যান বি অ্যান অলসো অ্যান ইনিশিয়াল সাইন অফ নিউরোপ্যাথিক পেইন, সেটাও হতে পারে। তো ইন দ্যাট কেস আমি যেটা বলবো যে আপনারা যদি এরকম কোনো ব্যথা বা এরকম কোনো সেন্সেশন আপনাদের মানে হচ্ছে, যেটা আপনারা হয়তো মানে মনে হচ্ছে যে আমাদের হয়তো নর্মাল ব্যথা, আমরা ওষুধ খেলাম তাও মনে হচ্ছে কমছে না, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একজন ডাক্তারকে, যারা স্পেশালিস্ট ডক্টর আছেন এই ফিল্ডে, একদম অবশ্যই কনসাল্ট করা উচিত। মানে কোনো বাইরের থেকে মেডিকেশন, মানে যেটা আমরা ওভার দ্য কাউন্টার মেডিকেশন বলে থাকি, যেমন ধরুন যেটা ব্যথা আমরা খুব হচ্ছে, দেখতেও পাই এখন, হ্যাঁ ধরুন ব্যথা হচ্ছে আমরা এটা চলে গেলাম একটা মানে পেইন দোকানে চলে গেলাম, বললাম একটা পেইন কিলার দিয়ে, ওভার দ্য কাউন্টার মেডিকেশন আমরা বলি। সো ওইসব জিনিসকে অ্যাভয়েড করার জন্য একজন ডেফিনেটলি আপনারা এরকম প্রবলেম ফেস করলে একজন স্পেশালিস্ট ডক্টরকে নিশ্চয়ই কনসাল্ট করবেন। একদমই। আর এই যে আপনি বলছিলেন যে এটার ভাগ রয়েছে, নিউরোপ্যাথিক পেনের মধ্যেও আবার দুটো ভাগ রয়েছে, এই ভাগগুলোকে যদি একটু এলাবোরেটলি বলেন। দেখুন প্রথমটা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই, একটা হচ্ছে যেটা আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন, মানে হচ্ছে যে আপনার কোনো একটা এরিয়া স্পেসিফিক পেইন হতে পারে, যেমন ধরুন হাতে হচ্ছে বা পায়ে হচ্ছে। যেমন হাতে সবচেয়ে কমন আমরা যেটা বলি সেটাকে আমরা মানে আমাদের মেডিকেল ভাষায় আমরা ওটাকে ডিফারেন্সিয়েট করি অ্যাজ মোনোনিউরোপ্যাথি। মোনোনিউরোপ্যাথি মানে কি, মানে ধরুন যে কোনো একটা সিঙ্গেল নার্ভ আমার কম্প্রেশন হচ্ছে, যেটা হাতে আমাদের সবচেয়ে কমনলি হয় সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ। মানে হাতে যদি সেই নার্ভটা কম্প্রেশন হয় বা কোনো একটা কম্প্রেসিভ ইফেক্ট হয়, ধরুন সেটার অনেক কজ আছে, যেমন ধরুন কোনো সিস্টেমিক ডিসঅর্ডার লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, বা অনেক সময় প্রেগনেন্সি রিলেটেডও হয়। প্রেগনেন্সি যাদের আছে মহিলাদের, মায়েদের, ওনাদেরও অনেক সময় দেখবেন যে বলছে যে হাতে হয়তো ঝিনঝিনি ব্যাপারটা হচ্ছে। তো সেই সব জিনিসগুলো কিন্তু একটা হচ্ছে, সেটাকে আমরা বলি কার্পেল টানেল সিনড্রোম। তো সেটা আরেকটা টপিক হয়ে যাবে, ওটা আলাদা, ওটার খুব ডিটেলসে আমি যাচ্ছি না। তো সেটাও একটা টাইপ অফ নিউরোপ্যাথিক পেইন, পেরিফেরাল নিউরোপ্যাথি আমরা যেগুলো বলি। বা যেমন ধরুন বললাম যে ডায়াবেটিস, তার জন্য যে আমাদের একটা নিউরোপ্যাথিক পেইন হচ্ছে, সেটা আমরা ওগুলোকে আমরা ক্লাসিফাই করি অ্যাজ পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন। মানে সেটা কেন হয়, সেটা একটা নার্ভ স্পেসিফিক যে নার্ভ এন্ডিংস গুলো রয়েছে, সেখানে হয়তো কিছু কিছু নিউরো ট্রান্সমিটার যেগুলো আমাদের নার্ভটা কন্ডাকশন হেল্প করছে, সেখানে ওই সবের এগুলোতে কি হচ্ছে যে ওই কন্ডাকশন ফ্যাসিলিটিটা কমে যাচ্ছে অ্যাজ বিকজ অফ ডায়াবেটিস, প্লাস একটা ভাস্কুলার ইনজুরিও হচ্ছে। তো সেই সব কিছু মিলিয়ে একটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি পেরিফেরাল এফেক্টেড হচ্ছে, মানে পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন। আর সেন্ট্রাল যেটা, মানে সেটা হচ্ছে ধরুন যে আমাদের একটা স্পাইনাল কর্ড ইনজুরি হলো, বা স্পাইনাল কর্ডের কোনো একটাখানে নার্ভ একটা কাটা পড়লো, তো সেগুলোর জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন। সেক্ষেত্রে হয়তো পেশেন্ট অনেক সময় মানে বলে বোঝাতে পারবে না যে এক্স্যাক্টলি ওর কোথায় ব্যাপারটা হচ্ছে, মানে ওর যে এরকম সেন্সেশন গুলো হচ্ছে সেটা কোথায় এক্স্যাক্টলি হচ্ছে, হয়তো অনেক সময় লোকালাইজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। মানে ধরুন ও বলছে যে হয়তো আমার পুরো পায়ে হচ্ছে বা পুরো গায়ে থেকে হচ্ছে, মানে হয় অনেক সময় পেশেন্টটা ডিফারেন্সিয়েট করতে পারে না সেক্ষেত্রে। তো ওটা একটু লোকালাইজ করাটা একটু ডিফিকাল্ট, মানে সবসময় হয়তো লোকালাইজেশনটা আমরা করে উঠতে পারি না সেক্ষেত্রে। বাট হ্যাঁ, ওটা হচ্ছে টাইপ অফ আ সেন্ট্রাল নিউরোপ্যাথিক পেইন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যেমন বলছিলেন যে এরকম যেহেতু বিভিন্ন জায়গায় আমাদের শরীরের হতে পারে, এটা যখন আমি আপনাদের কাছে যাচ্ছি আমার পেইনটা নিয়ে, আমি তো বলছি আমার জ্বালা করছে, ব্যথা হচ্ছে, যেটাই হচ্ছে, কিন্তু এর কি কোনো টেস্ট আছে যে মানে নির্দিষ্টভাবে যেটা দেখে আপনারা শিওর হতে পারেন যে এটা নিউরোপ্যাথিক পেইন? হ্যাঁ, তো প্রথমত হচ্ছে যে আমাদের কিছু কিছু ক্লিনিক্যাল টেস্ট থাকে যেটা আমরা করি এই সব জিনিসগুলো ডায়াগনোজ করার জন্য। প্রথমে তো একটা জিনিস আমি বলতে চাই যে আপনারা যে মানে ক্লিনিক্যাল সিমটমসটা যেটা দিচ্ছেন, মানে পেশেন্ট যেটা আমাদেরকে বলছেন, ওটাই খুব একটা মানে খুব ভালো একটা ইন্ডিকেটর টু, মানে মোটামুটি আমরা তখনই একটা মাথায় আমরা ডায়াগনোসিস বানিয়ে নিই যে হয়তো একটা নিউরোপ্যাথিক পেইনের দিকে ওটা যাচ্ছে। মানে তো তারপরে হ্যাঁ নিশ্চয়ই আমরা তারপরে আমাদের অনেক ক্লিনিক্যাল টেস্ট থাকে যেগুলো আমরা হয়তো অত ডিটেলসে বললে আপনারা হয়তো বুঝতে অসুবিধা হবে, যেটা আমরা ডাক্তারি ভাষায় ইউজুয়ালি বলে থাকি। অনেক কিছু টেস্ট হয়, আমরা অনেকগুলো টেস্ট করে দেখি যে কিরকম কি হচ্ছে। অনেক রিফ্লেক্সেস থাকে আমাদের শরীরে, তো সেই রিফ্লেক্স গুলো আমাদের করে দেখতে হয় যে রিফ্লেক্স গুলো কেমন রেসপন্স করছে কি করছে না। তো সেটা বিভিন্ন ধরনের অনেকগুলো টেস্ট হয়। তারপরে আমরা একটা দেখি যে অনেক সময় পেশেন্টরা হয়তো বলবে যে ওদের একটা সেন্সরি ডেফিসিট হচ্ছে। সেন্সরি ডেফিসিট ইন দ্য সেন্স মানে হয়তো সেন্সেশনটা ভালো পাচ্ছে না, মানে ধরুন পায়ে হচ্ছে বা হাতে হচ্ছে, ধরুন অনেক জায়গায় সেন্সেশনটা কমে যাচ্ছে, মানে যেটা এই ক্ষেত্রে হয় নিউরোপ্যাথিক পেইনের এটাও একটা মানে ইয়ে রয়েছে যে সেন্সারি ডেফিসিটও হবে, সেন্সারি হবে।
তো সেটাও একটা টেস্ট করার উপায় আছে আমাদের, যে আমরা ধরুন একটা পিন সেন্স মানে পিন দিয়ে আমরা টেস্ট করে দেখি যে কোন কোন এরিয়াতে পেশেন্টের মানে সেন্সেশনটা কমে যাচ্ছে। তো সেটা এক ধরনের টেস্ট আমরা করে দেখি। তারপরে হচ্ছে আমরা যেগুলো আরো করি, যেটা হট অ্যান্ড কোল্ড, মানে যেহেতু ওরা একটা সেন্সরি ডেফিসিট হচ্ছে, পেশেন্ট হয়তো গরম ঠান্ডা ওটা ডিফারেন্সিয়েট করতে, হ্যাঁ সেটা ডিফারেন্সিয়েট করতে একটু অসুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে সেটাও বলে দিই যে তখন আমরা একটা সাবধানতা বলে দিই যে দেখুন খুব ঠান্ডা জলে বা খুব গরম জলে মানে স্নান করা বা পা ডুবিয়ে রাখা, অনেক সময় কি হয় ঠান্ডার সময় আমরা একটু গরম জলে পা ডুবিয়ে রাখলে মনে হয় আরাম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে একটু বলে দিই যে আপনারা খুব গরম বা খুব ঠান্ডা জলে ওটা করবেন না, কেননা যেহেতু আপনার সেন্সারিটা এফেক্টেড আছে, তো হতে পারে আপনি হয়তো বুঝতে পারলেন না আপনার একটা বার্ন ইনজুরি হয়ে গেল, মানে খুব গরমে বা একটা হয়ে গেল যে ঠান্ডার ফলে যেসব প্রবলেম গুলো হচ্ছে, চামড়ায় যে প্রবলেম গুলো হচ্ছে সেটা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে সেগুলো আমরা একটু মানে ব্যাপারগুলোকে একটু মেনটেন রাখতে বলি। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বলতে চাইছি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা নার্ভ টেস্টিং করি, মানে সেটাকে বলে নার্ভ কন্ডাকশন স্টাডিজ। তো সেক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে একটা পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন হচ্ছে, তো আমাদের ডায়াগনোসিসে আরো বেটার মানে ওয়েতে ধরুন আমরা জানতে চাইছি যে কোন এরিয়াটা এফেক্টেড আছে বা কোন কোন প্যারামিটার্স গুলো এফেক্টেড হচ্ছে, তো সেটা জানার জন্য আমরা একটা নার্ভ কন্ডাকশন স্টাডি করতে পারি, সেটাও আমরা করি। তারপরে ধরুন কোনো মাসেল এফেক্টেড হচ্ছে, তার জন্য মানে মাসেলের একটা মোটর উইকনেস বা মোটর ডেফিসিট হচ্ছে, সেটার জন্য আমরা পরবর্তীকালে দরকার হলে তখন আমরা একটা ইএমজি স্টাডি মানে ইলেকট্রোমায়োগ্রাফিক স্টাডিও করে দেখতে পারি। তো সেগুলো আমাদের অনেক ধরনের থাকে ডায়াগনোসিস করার জন্য। আর ব্লাড প্যারামিটার্স তো নিশ্চয়ই আছে, যেমন ধরুন কোনো পেশেন্ট প্রেজেন্ট করলো, হয়তো পেশেন্ট জানে না যে ওনার ডায়াবেটিস এফেক্টেড আছে বা অন্য কোনো মেটাবলিক এফেক্টেড আছে, যেমন ধরুন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, তার জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। তো সেইগুলো আমরা পরীক্ষা করে দেখি, রক্ত পরীক্ষা করে, যে সেই সবগুলোতে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা বা সেই সবগুলোতে কোনো প্রবলেম হচ্ছে কিনা পেশেন্টের। এক্ষেত্রে যখন কেউ আপনাদের কাছে আসছে পেনটা নিয়ে, আপনারা তার কথা শুনে না বুঝতে পারছেন যে আচ্ছা এটা একটা নিউরোপ্যাথিক পেন হতে পারে, কিন্তু তার পরবর্তীতে আপনাদের প্রাথমিক চিকিৎসা কি হয়? আমি পরবর্তীতে অ্যাডভান্স ট্রিটমেন্টের ক্ষেত্রে আসছি, কিন্তু প্রাথমিক চিকিৎসা কি হবে? কারণ তাকে তো একটু রিলিজ দিতে হবে ব্যথাটা থেকে, জ্বালাটা থেকে। হ্যাঁ, তো প্রথমত যেটা আমরা শুরু করি সেটা হচ্ছে আমাদের কিছু কিছু অ্যান্টি নিউরোপ্যাথিক মেডিকেশনস আছে সেটা ট্রিট করার জন্য। তো একটা জিনিস আমি বলে দিতে চাই যে নিউরোপ্যাথিক পেইন যে ব্যাপারটা, এটা কিন্তু বাকি যে আমাদের ধরুন কোনো মাসল রিলেটেড পেইন হচ্ছে, যেটা মায়োফেশিয়াল পেইন বলুন বা কোনো মাস্কুলোস্কেটাল পেইন বলুন, তার থেকে একটু আলাদা। কেননা ওটা কিন্তু মানে ইউজুয়ালি আমাদের যেগুলো আমরা নর্মাল, যেটা আমরা ব্যথার ওষুধ বলে থাকি বা নর্মাল যেই সব ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করি ব্যথা কমানোর জন্য, সেগুলো খুব একটা ইফেক্টিভ এটাতে নয়। মানে ধরুন হয়তো পেশেন্ট ওটা ওভার দ্য কাউন্টার মেডিকেশন, যেটা আমরা কথা বলছিলাম এক্ষুনি, তো সেটা হয়তো উনি ওষুধটা নিয়ে নিলেন, তারপরেও দেখছেন যে ওই ব্যথায় কোনো লাভ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি নিউরোপ্যাথিক মেডিকেশন কিছু কিছু হয়, যেমন গাবাপেন্টিন, প্রিগাবালিন, এগুলো আমাদের কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি, এবং সেটা আমরা সেরকম ডোজে প্রেসক্রাইব করে থাকি, এবং এটা একটু লং ডিউরেশন ট্রিটমেন্ট হয়। কেননা নিউরোপ্যাথিক পেইনটা ট্রিট করাটা একটু ডিফিকাল্ট, মানে লং স্ট্যান্ডিং ট্রিটমেন্ট ওটা করাতে হয়, না হলে খুব একটা তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায় না। মানে ধরুন পেশেন্ট হয়তো আজকের থেকে মেডিসিনটা নেওয়া শুরু করলেন, তো সেটা হয়তো ধরুন উনি 2-3 সপ্তাহ পর থেকে বা 2 সপ্তাহ পর থেকে ওটার লাভটা বোঝা শুরু করবে। মানে খুব ইমিডিয়েট যে একটা রিলিফ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নিউরোপ্যাথিক পেইনে হয় না। মানে সেটার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে ওষুধটা খেতে হবে, এবং হ্যাঁ অবশ্যই সেটা প্রপার ডোজিং এ প্রেসক্রাইব করাটা, এবং কি করে জিনিসটা নেবেন, এবং তারও কিছু কিছু থাকতে পারে, মানে কিছু কিছু সাইড এফেক্ট হিসেবেও কিছু থাকতে পারে, সেটাও আমি একটু ডিসকাস করতে চাই। মানে ধরুন এই ওষুধগুলো না একটু হালকা সিডেটিভ মতন হয়। মানে ধরুন আপনি হয়তো ওষুধটা নিলেন, মানে খুব রাতের দিকে নিলেন, হয়তো সকালের দিকে একটু মাথা ঝিমঝিম ভাব হওয়া বা ঘুম একটু বেশি হওয়া, সেই সব জিনিসগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা আপনারা যখন যাবেন, ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করবেন, তখন নিশ্চয়ই ওনারা আপনাদেরকে কি করে মেডিসিনটা খেতে হবে বা কি কি জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে মেডিসিনটা খাওয়ার সময়, সেই জিনিসগুলো নিশ্চয়ই আপনাদেরকে এক্সপ্লেন করে দেবেন। তো আমিও তাই একটু বলতে চাইছি প্ল্যাটফর্ম থেকে, মানে যেহেতু আমরা আজকে এই ব্যাপারে ডিসকাস করছি, যে এই মেডিসিন গুলো আমরা না একটু স্পেসিফিক কিছু কিছু টাইম থাকে তখনই নিতে হয়। যেমন ধরুন সন্ধ্যের দিকে, মানে খুব রাতেও নয়, খুব বিকেলের দিকেও নয়, মোটামুটি ধরুন 7টা 8টা বা 9টা, ওই টাইমটায় আপনি খেলে তখন কি হয় যে রাতের যে আমাদের ঘুমটা হচ্ছে, সেটাতে আমাদের ওই মানে ওষুধের যে ইফেক্টটা থাকে সেটা কভার আপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পেশেন্ট সকালবেলা বেশ আরামে, মানে একটা ঘুম পুরো ঘুম হলো বা একটা আরাম এইভাবে সেইভাবে উঠে, মানে বেশ একটা রিফ্রেশ ফিল করে মর্নিং এ।
তো সেই একটা সিরিয়েশন ভাব বা একটা মানে ঘুম ঘুম ভাব বা একটা মাথা ঝিমঝিম ভাব, সেই ব্যাপারগুলো সেক্ষেত্রে থাকে না। থাকবে না। তো এটা কি শুধু মেডিকেশনের উপরেই নির্ভর করে নাকি আরো অন্যান্য পদ্ধতি রয়েছে? হ্যাঁ, মানে সেটা আপনার মোস্টলি আমরা যখন ওষুধগুলো শুরু করি, কেননা ওটা একটু লং স্ট্যান্ডিং তো খেতে হয়, তো মোস্টলি যখন আমরা মেডিসিন গুলো শুরু করি তখনই এই এফেক্ট আমরা দেখতে পাই। সেই জন্য আচ্ছা। আমরা কি করি, অনেক সময় পেশেন্ট যারা ধরুন একটু বডি ওয়েটটা কম আছে, তো সেই ক্ষেত্রে আমরা লো ডোজিং থেকে স্টার্ট করি, লো ডোজিং থেকে শুরু করে তারপরে আমরা মোটামুটি যতটুকু দরকার হাই ডোজিং এর দিকে যাই। তো ইনিশিয়ালি আমরা ওটাই করি যে একটু লো ডোজিং থেকে শুরু করে এবং পেশেন্টকে একটু রেগুলার করা যে আপনি মেডিসিনটা টাইমে খেতে হবে, মানে যেমন টাইম বলা হচ্ছে প্রেসক্রাইব টাইম, সেই টাইমে খেতে হবে। তো ওটা একটু দরকার। তারপর আস্তে আস্তে খেতে খেতে ওনার একটু মানে হয়ে গেলে মোটামুটি একটা মানে কি বলবো, ওটা একটা অ্যাডাপ্টেশন মতন হয়ে গেলে মানে শরীর তারপরে ওটাকে নিজে থেকে অ্যাডাপ্ট করে হ্যাঁ নেয়। তারপর আর খুব বেশি অসুবিধা হয় না। তারপর মানে ওই আমরা ঝিম ভাবটা হয়তো একটা কিছু হ্যাঁ। মাস পর গিয়ে নরমাল হয়ে যায়, মোটামুটি ওটা ধরুন 3-4 দিন পর থেকে হয়তো ওটা আচ্ছা। নর্মালে চলে আসে, তারপরে খুব একটা এফেক্ট হয় না। এফেক্ট করবে না। বাট স্টিল আমি সেটাই সাজেস্ট করবো যে টাইমটা যেন একটু মেনটেন রেখে খাওয়া হয়। একদমই, শুধু নিউরোপ্যাথিক পেনের জন্য না, যে হ্যাঁ। কোনো ওষুধই মানে যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, যে প্রেসক্রাইব করা হচ্ছে, যে টাইম যা যা ওষুধ ঠিক সেইভাবেই খাওয়া উচিত। খাওয়া মানে হয়তো স্পেশালিস্টরা কেনই বা রয়েছে, হ্যাঁ সেটাই অবশ্যই। স্পেশালিস্টদের থেকে তো একদমই জানতেই হবে যে এই যে আমরা যে আপনি যে বললেন ডায়াবেটিসের ক্ষেত্রে, ডায়াবেটিসের সাথে নিউরোপ্যাথিক পেনের রিলেশনটা কি? দেখুন ডায়াবেটিসে কি হচ্ছে, বেসিক্যালি ডায়াবেটিসটা না খুব ভালো একটা রোগ নয়, নিশ্চয়ই ভালো একদমই। রোগ তো কখনোই ভালো হয় না। হবে না। বাট স্টিল ডায়াবেটিসটা প্রবলেম হচ্ছে যে ক্রনিক ডায়াবেটিস যাদের হয় বা লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, আমরা সবসময় বলি যে ডায়াবেটিসটা না কন্ট্রোলড থাকলে খুব ভালো, ঠিক আছে। আনকন্ট্রোল ডায়াবেটিসটা কি হয়, বা অনেক লং স্ট্যান্ডিং ডায়াবেটিসে না ডায়াবেটিস প্রত্যেকটা মানে বডির প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করে। এবং সেটা কি করে সেটা হয় কি, অনেক কিছু আমাদের ওখানে না মানে পলিউলার মানে এন্ড প্রোডাক্টস আমরা বলি বা বাই প্রোডাক্টস বলি, যেগুলো যেমন ধরুন অ্যালডোলস, রিডাকটেজ, মানে ওগুলো হচ্ছে কিছু কিছু এনজাইমেটিক রিয়াকশনে যেটা অ্যাক্ট করছে, সেক্ষেত্রে সেগুলো তৈরি হয়। তো সেটা কি করে, সেটা আমাদের যে নার্ভ এন্ডিংস গুলো আছে সেটাকে না ব্লান্টিং এফেক্ট করে দেয়। আচ্ছা। মানে ওর যে একটা এক্সাইটেটরি মানে নার্ভটা কি করছে, ও তো এক্সাইটেড হয়ে ও ইম্পালসটা পৌঁছে দিচ্ছে। তো সেই যে জিনিসটা হচ্ছে, ওই জিনিসটা কি করছে ডায়াবেটিস এর জন্য, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস এর জন্য সেই ইফেক্টটা মানে ও যে কন্ডাকশনের ইফেক্টটা সেটা কমিয়ে দিচ্ছে। আচ্ছা। তো অনেকাংশে কমানোর ফলে কি হয়, এই যে সেন্সরি ডেফিসিট গুলো হচ্ছে, প্লাস একটা ভাস্কুলার তৈরি করছে, মানে ওই জায়গাটা ভাস্কুলার একটা ইস্কিমিয়ার মতন তৈরি হচ্ছে, মানে সেখানে প্রপার হয়তো ধরুন অক্সিজেন পৌঁছচ্ছে না, বা প্রপার যে নার্ভের যে নিউট্রিয়েন্টস গুলো সেটা পৌঁছচ্ছে না। তো যার জন্য একটা আস্তে আস্তে নার্ভ গুলো না ড্যামেজ হতে থাকে, এন্ডিংস গুলো ড্যামেজ হতে থাকে। তো সেটাই আমরা ইউজুয়ালি দেখি যে সেন্সরি এফেক্টেড হচ্ছে ডায়াবেটিস এর ক্ষেত্রে, মানে সেটাকে আমরা বলি অনেক সময় তারপরে মানে এগিয়ে গিয়ে ওটা মিক্সড একটা কন্ডিশনে চলে যায়, যেমন সেন্সরি মোটর। আচ্ছা, এই কারণেই কি মানে ডায়াবেটিস হলে কোনো ক্ষত হলে সেগুলো সারতে চায় না, স্নায়ুতে এতটাই effect ফেলে? একদমই, হ্যাঁ একদমই। সেই জন্যই আমরা বলি যে ডায়াবেটিস হয়ে ক্ষত হলে, যেটা ডায়াবেটিক আলসারও হচ্ছে, আচ্ছা। অনেক পেশেন্ট আমরা দেখি যে ডায়াবেটিক আলসার নিয়েও আসছে। সেটা কেন, বিকজ ওদের একটা সেন্সারি এন্ডিংসটা ব্লান্টিং হয়ে যাচ্ছে। আচ্ছা। মানে যে সেন্সেশনটা, ধরুন আপনি নর্মাল ভাবে একটা জায়গায় হাঁটা চলা করছি, বা ধরুন কোনো জুতোই পরে আছে, টাইট জুতো, সেটা আমাদের সেন্সেশন হচ্ছে, আমরা বুঝতে পারছি যে সেখানে হয়তো আমাদের একটা অসুবিধা হচ্ছে, বা একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, বা একটা পায়ে হয়তো আমাদের একটা অসহ্য মতো লাগছে। কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্ট, যে ক্রনিক ডায়াবেটিক বা যাদের ধরুন লং স্ট্যান্ডিং রয়েছে, ওরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না, ওদের সেন্সারিটা কিন্তু অনেকাংশেই এফেক্টেড থাকবে। আচ্ছা। তো সেই জন্য ওই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হয়, ডায়াবেটিক পেশেন্টদের ওই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আরো অনেক কিছু মানে বলি যে আপনারা কি করে কিরকম চলাফেরা করবেন, সেটা মানে নিশ্চয়ই আরেকটা টপিক হয়ে যাবে ডিসকাশন করার করতে গেলে। তো হ্যাঁ, যে কোনো টপিকে এতটা বড় হয়, অনেকটাই আর আমাদের ওই বাধা একটা সময়ের মধ্যে দিয়ে চলতে গেলে তখন ওই টপিকটা সম্পূর্ণরূপে বাইরেও বেরিয়ে আসতে পারে না। এখানে আরো একটা বিষয়, এই যে আপনি যে বললেন এই যে স্নায়বিক ব্যথা, আমি শুরুতেই যেটা বলছিলাম, এই সব স্নায়বিক ব্যথাই কি নিউরোপ্যাথিক পেন, মানে দুটোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? না, ইউজুয়ালি দেখুন আমরা মানে স্নায়ুজনিত ব্যথাটাকে বলতে গেলে আমরা ওটাকে একটা ব্রড টার্ম হিসেবে নিউরোপ্যাথিক পেইন হিসেবেই বলি। মানে সেটা আপনার ধরুন মানে স্নায়ুটা যখন এফেক্টেড হচ্ছে, যেটা আমি বললাম আগেও, যেমন মাস্কুলোস্কেলেটাল পেইনটা এক ধরনের একটা সিমটমস বা সাইন্স আমরা পাচ্ছি, বা ধরুন কোনো মায়োফেশিয়াল পেইন হচ্ছে, সেটা মানে সেগুলো অনেক পেইন তো অনেক ধরনেরই পেইন হতে পারে, সেটা মানে জেনারেলাইজড বডি হতে পারে, যেটাকে আমরা হয়তো মানে সেক্ষেত্রে হয়তো ফাইব্রোমাইলজিয়া বা আরো অনেক কিছু,
মানে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টস থাকে পেইনের। তো সেক্ষেত্রে যেটা আমরা মোস্টলি নার্ভ জনিত সমস্যাগুলো বা নার্ভ জনিত ব্যথা যেগুলো বলি, সেটাকে আমরা ইউজুয়ালি মানে আপনার নিউরোপ্যাথিক পেইন হিসেবে বলে থাকি। ওটা একটা ব্রড টার্ম হিসেবে আমরা ওটা ইউজ করে ওটাই থাকি। ইউজ হয়। আর সেক্ষেথে আমি যদি বলি একটা তো মেডিকেশনের বিষয় গেল, যেটা একদম বয়স অনুযায়ী অনুযায়ী করা হবে, কিন্তু তারপরে আমরা দেখেছি বিভিন্ন ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুব বড় ভূমিকা রাখে। নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কোথায়? দেখুন, ফিজিওথেরাপি ইন দ্য সেন্স কি, যদি আমরা থেরাপি না, অনেকেই হয়তো মানে মানে ফিজিওথেরাপি কথাটা বলতে অনেকেই হয়তো বোঝেন যে কোনো মেশিন দিয়ে কিছু একটা করা হলো বা কি করা হলো। সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো মানে সেই মেশিনের এগুলো থেকেও যে এক্সারসাইজ গুলো আমরা মানে অ্যাডভাইস করছি, সেটার ইম্পর্টেন্সটা অনেকটাই বেশি। মানে এক্সারসাইজ ইন দ্য সেন্স, দেখুন এখন আপনার নিউরোপ্যাথিক পেইনটা কেন হচ্ছে, ওটা একটা হয়তো আপনার কোনো একটা ডিজিজ স্পেসিফিকের জন্য হচ্ছে, বা কোনো একটা মেটাবলিক কন্ডিশনের জন্য হচ্ছে, বা কোনো একটা ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি মেটাবলিক কন্ডিশন থেকে থাকে, বা ধরুন মানে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা বডি ওয়েট মেনটেন করা, তারপরে হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ করা, প্রপার স্লিপ, প্রপার ডায়েট, সেগুলো অনেক বেশি এফেক্টিভ ফর লাইফস্টাইল চেঞ্জেস। বেসিক্যালি লাইফস্টাইল চেঞ্জেস লাইক অ্যারোবিক এক্সারসাইজেস করবেন, মেডিটেশন করবেন, তারপরে জগিং, ওয়াকিং, এগুলো খুব ভালো ওয়ে আউট টু মানে আমাদের একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য। কেননা মেডিকেশন তো তার ইফেক্ট একটা করছে, মেডিকেশনের ডেফিনেট ইফেক্ট আছে, মেডিকেশন ছাড়া ওটা ঠিক হবে বলে মানে মোটামুটি আমরা তো সবসময় ওটা দেখে থাকি। এবং হ্যাঁ, সেটা একদমই অবশ্যই যে ওষুধের সঙ্গে সঙ্গে আমাদের লাইফস্টাইলটা ঠিক করার জন্য যে বাকি জিনিসগুলো খুব দরকার, মানে যেমন যেগুলো আমি এখন বললাম আপনাদেরকে। এক্ষেত্রে ডায়েটের তো একটা বড় ভূমিকা রয়েছে, কারণ লাইফস্টাইল এর মধ্যে ডায়েট একটা অনেকটা বড় অংশ। আর আমরা সারাদিনই মানে যারা বিশেষ করে যারা বাইরে থাকে, তারা প্যাকেজড ফুড, ফ্রাইড ফুড, মানে কিছু বাদ থাকে না, তাদের হেলদি খাবার তো নেই তাদের জীবনে। এই যে বিষয়গুলো, এটা কতটা এফেক্ট ফেলে স্নায়ুতে? দেখুন, ব্যাপার হচ্ছে ডায়েটের ব্যাপারটা, হ্যাঁ নিশ্চয়ই আজকাল তো সবারই মানে এমনই কাজ বা এমনই হয়তো বাইরে থাকা হচ্ছে যে আমাদের ডায়েটারি হ্যাবিটটা না খুব অনেকাংশে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ইভেন কি আমি নিজেদের জন্য বলবো যে আমরা যারা ডক্টরি প্রফেশনে আছি, আমাদেরও সারাদিন হয়তো আমরা বলছি পেশেন্টদেরকে যে আপনারা এরম এরম করে খাবেন বা এই জিনিসগুলো মেনটেন রাখবেন, সেটা হয়তো আমরা নিজেরাই করতে পারছি না, কেননা সম্ভব অনেক সময় হয়ে ওঠে না। বাট স্টিল হ্যাঁ, আমি সেটাই বলতে চাই যে দেখুন, এখন আপনাকে প্রথমত আমরা ডায়াগনোসিসটা যেটা করছি যে কজটা কি হচ্ছে বা কেন হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি এখন যাদের ধরুন ডায়াবেটিস রয়েছে, ওইসব পেশেন্টদের তো একটা ডায়াবেটিক ডায়েট থাকছে, যেখানে আপনাদের লো সুগার বা মোটামুটি একটু হাই প্রোটিনের দিকে লো কার্ব ডায়েট আমরা যেগুলো বলি ওদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ওই জিনিসগুলো থাকছে। আরেকটা হচ্ছে ধরুন অনেক পেশেন্টের দেখা যায় কি ভিটামিন B12 ডেফিসিয়েন্সিস, সেটা মোস্টলি যারা ভেজিটেরিয়ান, মানে যারা ধরুন যে অ্যানিমাল ইয়েগুলো মানে অ্যাভয়েড করছেন বা যারা ভেজিটেরিয়ান, ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে B12 ডেফিসিয়েন্সিটা অনেক সময় থাকছে। তো সেক্ষেত্রে একটা নিউরোপ্যাথিক পেইন যেটা হতে পারে, যেটা আমি বললাম ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য নিউরোপ্যাথিক পেইন হচ্ছে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের ডায়েটে ভিটামিন B12 ইনক্লুড করতে হবে। মিথাইলকোবালামিন ট্যাবলেটস আপনারা নিতে পারেন, যেটা এক্সোজেনিয়াসলি আমরা নিই বা ওরালি আমরা নিচ্ছি। তো সেই জিনিসগুলো হ্যাঁ ডেফিনেট, ডায়েটের তো খুব একটা বড় রোল আছে। ডায়েটের প্লাস প্রপার স্লিপ, মানে স্লিপ প্যাটার্নটা ইমপ্রুভ করা, খুব রাতে জেগে না থেকে, মানে ডেফিনেটলি এখন কাজকর্ম থাকলে তো করতে হবে, সেটা তো অ্যাভয়েড করা যাবে না, বাট স্টিল মানে তার মধ্যে থেকে একটা মানে প্রপার লাইফস্টাইল বা একটা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করা একদমই, এবং সেটা ইন্ডিভিজুয়ালাইজড। মানে ওটা হয়তো আমি সবাইকে যদি একটা জিনিস বলি, সবাই হয়তো সেটা করতে পারবে না। তো ডেফিনেটলি ইন দ্যাট কেস আপনারা নিজেদের একটা ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যান বানাবেন, ডায়েট প্ল্যান বানাবেন, বা একটা কিরকম করে লাইফস্টাইলটা লিড করা যায় বা কিরকম একটা বেটার ওয়ে, বেটার হেলদি লাইফস্টাইল লিড করা যায়, সেটা একটা চক আউট করা। তো সেটা ডেফিনেটলি একটা ইন্ডিভিজুয়াল লেভেলেও করাটা খুব দরকার, খুব দরকার। আরো একটা বিষয় স্ট্রেসের কারণেও কি আমার নিউরোপ্যাথিক পেন হতে পারে? একদমই স্ট্রেসের কারণে ডেফিনেটলি হতে পারে, এবং এই জিনিসটা অ্যাগ্রাভেট করতে পারে। মানে ধরুন আপনি আরেকটা হচ্ছে, এটা না একটা ভিশিয়াস সাইকেল হয়। মানে ধরুন আপনার একটা নিউরোপ্যাথিক পেইন হচ্ছে, আপনার হয়তো রাতে ঘুমটা ঠিক হচ্ছে না, মানে আপনার মনে হচ্ছে যে আমার তো ঘুমোতে পারছে না আমি রাতে, মানে এতটাই হয়তো আপনি রাতে শুয়েছেন, কিছুক্ষণ পর হয়তো আপনার ঘুম ভেঙে গেল বিকজ অফ দ্যাট পেইন, মানে যেটা একটা মানে একটা অবশ ভাব হচ্ছে বা একটা জ্বালা ভাব হচ্ছে, তার জন্য হয়তো আপনার ঘুমটা ভেঙে গেল। তো ডেফিনেটলি ওটা ভিশিয়াস সাইকেল হয়ে যায়। মানে ধরুন আপনি স্লিপ ডিপ্রাইভড হচ্ছেন, আপনার পেইন হচ্ছে, এমনিতেই আপনার ওই জিনিসটা ভালো লাগবে না, তখন এটা কি ওটা মানে মুড ডিপ্রেসিভ ইফেক্ট চলে আসে, মানে হয়তো কিছুই ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছে করছে না।
তো সেই ক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি ওই ব্যাপারটাও আসে। তো ওটার জন্যও যে আমরা মেডিকেশন যা যা দেই আমাদের ওইগুলোর জন্যও মেডিকেশন থাকে। মানে যেটা আমি বললাম আপনাকে যে আমরা গাবাপেন্টিন প্রিগাবালিন দিই, তাছাড়াও আমাদের আরো কিছু কিছু মেডিকেশন আছে আচ্ছা যেগুলো আমরা দিই। ধরুন কোনো একটা মানে মুড ডিপ্রেসিভ পেশেন্ট আসছে, যে কিছুই হয়তো ভালো লাগছে না বিকজ অফ দ্যাট পেইন, কেননা ওটা একটা না ভিশিয়াস সাইকেল হয়ে যাচ্ছে এবং এটা সেন্ট্রালি পেরিফেরালি দুটো ভাবেই হয়তো এফেক্ট করছে। তো সেই ক্ষেত্রে আমরা মানে ওনাদেরকে ওইসব ওষুধগুলো দেই যে যাদের ধরুন দরকার, মানে যাদের ধরুন আমাকে একটু মুডটাও ইমপ্রুভ করতে হবে। তো সেই মেডিকেশনস গুলো আমাদের রয়েছে, মানে সেইগুলো আমরা হয়তো লং টার্মে গিয়ে আমাদের ওইগুলো প্রেসক্রাইব করতে হচ্ছে। এই পেন যদি কখনো দীর্ঘস্থায়ী হয়ে যায়, ধরুন ট্রিটমেন্ট চলছে কিন্তু তারপরেও পেনটা বেশ কিছুদিন সাস্টেইন করছে, সেক্ষেত্রে কি কোনো বড় ঘটনা মানে অন্য কিছু হতে পারে সেখান থেকে? ব্যাপার হচ্ছে যে হ্যাঁ এটা একটা হচ্ছে যে ধরুন মেডিকেশন দিচ্ছে, মানে দেখুন এখন আমরা যেরকম পেশেন্ট ইউজুয়ালি দেখি, মানে ওনারা মেডিসিনসটা যদি প্রপারলি ঠিকঠাক ভাবে নিচ্ছেন বা যেমন ডোজ প্রেসক্রাইব করা আছে বা ডক্টরসরা যেরকম ডোজ প্রেসক্রাইব করছেন বা নিচ্ছেন, সেক্ষেত্রে মোটামুটি লং স্ট্যান্ডিং আমরা দেখি যে পেশেন্টরা ভালোই থাকছেন। মানে ধরুন যে আমরা একটা ওভারঅল মানে করে দিলাম যে ধরুন একটা নিউরোপ্যাথিক পেইনের জন্য আমরা দিলাম, তারপর একটা ধরুন মুড স্টেবিলাইজিং হিসেবে আমরা দিলাম, মানে ওনার যে একটা ধরুন ডিপ্রেসিভ ইফেক্ট আসছে বা একটা এংজাইটি আসছে তার জন্য আমরা একটা দিলাম। তো হ্যাঁ ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা দেখি যে অনেকাংশে পেশেন্টরা কিন্তু ভালো থাকছে। আচ্ছা তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু লোকাল প্যাচেসও পাওয়া যায়, মানে লোকাল প্যাচেস ইন দ্য সেন্স মানে ধরুন পেশেন্টরা একটা মানে জায়গা স্পেসিফিক হচ্ছে, ধরুন আমার হয়তো শুধু পামে হচ্ছে বা আমার হয়তো শুধু একটা কোনো এরিয়া স্পেসিফিক হচ্ছে। যেমন অনেক সময় কি হয় যে একটা হার্পিস ইনফেকশন, একটা ভাইরাল ইনফেকশন, তো সেক্ষেত্রেও না মানে হার্পিসের পরেও একটা নিউরোপ্যাথিক পেইন হতে পারে। আচ্ছা হার্পিস তো সেই ক্ষেত্রে কি হয় সেটা একটা লোকালাইজড এরিয়া অফ বার্নিং সেন্সেশন হয়। তো সেই সব জায়গাতে আমরা প্যাচ ইউজ করতে পারি। আমাদের অনেক ধরনের প্যাচ থাকে, ক্যাপসাইসিন প্যাচ থাকে, লিগনোকেন প্যাচ থাকে। সেই ওষুধগুলো যেগুলো আমাদের মানে এফডি অ্যাপ্রুভড, যেটা আমরা সবসময় এফডি অ্যাপ্রুভড মেডিকেশন গুলো এজ ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হিসেবে নেই। তো সেইগুলো আমরা ইউজ করতে পারি লোকালি, যে জায়গাগুলো ধরুন আমরা বুঝতে পারছি যে লোকালি ওই এরিয়াতে পেশেন্টের পেইন বলছে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ এখন অনেক জেলও বেরিয়েছে, মানে ওই মেডিসিন ইয়েতেই জেল বেরিয়েছে যেগুলো আপনি লোকাল অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো হ্যাঁ সেই সবগুলো রয়েছে। প্লাস অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে গেলে আমি বলবো যে হ্যাঁ এখন অনেক ধরনের ট্রিটমেন্ট চলে এসছে। যেমন একটা ধরনের হচ্ছে স্পাইনাল কর্ড স্টিমুলেশন, মানে যেই এরিয়া গুলো আমাদের কি হয় স্পাইনাল কর্ডের থেকে না যে এরিয়া থেকে নার্ভ গুলো বেরোচ্ছে, তো আমরা সেগুলোকে বলি ডার্মাটোম। মানে ওই নার্ভ গুলো বেরিয়ে কোন জায়গাটা সাপ্লাই করছে সেগুলোকে আমরা বলি ডার্মাটোমাল এরিয়াস। তো সেখানে আমরা দেখে দেখে স্পেসিফিক্যালি ওই পয়েন্ট গুলোতে, মানে যে পয়েন্ট গুলো থেকে নার্ভ গুলো বেরোচ্ছে সেখানে গিয়ে আমরা ওই লেভেলে স্পাইনাল কর্ড স্টিমুলেশনও আমাদের মানে করা হয়। এখন খুব বেশি কমন হয়তো নয়, বা ইন্ডিয়াতে হয়তো অনেক জায়গাতেই হয় না, বা কিছু কিছু স্পেসিফিক জায়গাতেই হয়। আচ্ছা মানে অর্থাৎ এমন অত্যাধুনিক চিকিৎসাও রয়েছে যে চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন নিশ্চয়ই, আর একদম মূল থেকে গোড়া থেকে সেই রোগটা আমরা বেরিয়ে আসতে পারে। আজকের জন্য আমাদের আলোচনা এই পর্যন্তই, সময় একেবারেই শেষ। আমি জানি পুরো বিষয়টা হয়তো কভার করাও পসিবল হলো না, কারণ বিষয়টাই এতটাই বড়। আমরা অন্য কোনোদিন আবারও চেষ্টা করব, কিন্তু এই যে বিষয়টা আপনারা আজকে আলোচনা হলো, আশা করছি এই বিষয়টা আপনাদের অনেক হেল্প করবে। আমাদের এক্সপার্ট ছিলেন আপনাদের সঙ্গে আজকের জন্য অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদেরকে অনেক ধন্যবাদ ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ।